হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হলো পলিসের প্রধান বৈশিষ্ট্য বা ফিচার্স অফ পলিস। এই পলিসের বৈশিষ্ট্যগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কিন্তু এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে, সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমত পলিস বলতে কি বোঝায়? পলিস বলতে হচ্ছে এক কথায় নগর রাষ্ট্রকে বুঝিয়ে থাকে, ঠিক আছে? তো পলিসের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রথম বৈশিষ্ট্যের কথা যদি বলি, সেখানে বলা যায় যে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা। পলিসের বিভিন্ন বৈশিষ্ট্য বা প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হলো রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা। গ্রিক পলিসগুলি আয়তনে এবং লোক সংখ্যা বা জনসংখ্যায় কিন্তু ক্ষুদ্র হতো অর্থাৎ ছোট হতো, ঠিক আছে? এছাড়াও কি রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেছেন, অর্থাৎ প্লেটোর এই রিপাবলিক গ্রন্থটি, এবং সেই রিপাবলিক গ্রন্থে প্লেটো বলেছেন একটি আদর্শ পলিসের লোক সংখ্যা হওয়া উচিত 5000। অর্থাৎ প্লেটো তার রিপাবলিক গ্রন্থে মোটামুটি বলেছেন যে একটি যে আদর্শ পলিস রয়েছে বা নগররাষ্ট্র রয়েছে, তার আর কি লোক সংখ্যা হওয়া উচিত 5000। অ্যারিস্টটল বলেছেন, এখানে অ্যারিস্টটল হবে, ঠিক আছে? অ্যারিস্টটল বলেছেন যে 10 জন নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, তেমনি 1 লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি কিন্তু সুদক্ষ শাসন পরিচালনা করতে পারে না। তাহলে প্লেটো এবং অ্যারিস্টটল তাদের বিভিন্ন গ্রন্থের মাধ্যমে হোক বা তারা কি বলেছেন, প্লেটো বলেছিলেন যে একটি আদর্শ পলিসের জনসংখ্যা বা লোক সংখ্যা হওয়া উচিত 5000। এদিকে আবার অ্যারিস্টটল কি বলেছেন, 10 জন নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, ঠিক তেমনি 1 লক্ষ নাগরিক নিয়ে গঠিত পলিসগুলি কিন্তু সুদক্ষভাবে শাসন পরিচালনা করতে কিন্তু পারবে না। 2 নম্বর বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায়, দেখো, নাগরিক ও বিদেশিদের অবস্থান। পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো নাগরিক এবং বিদেশিদের অবস্থান। প্রতিটি পলিসে নাগরিক ছাড়াও কিন্তু বহু বিদেশি কিন্তু বসবাস করত। অর্থাৎ এই যে পলিসগুলির কথা বলছি বা নগর রাষ্ট্রগুলির কথা বলছি, তো প্রত্যেকটি পলিসগুলির মধ্যে কিন্তু যে শুধুমাত্র যে সেখানকার নাগরিকরাই বসবাস করত এরকম কিন্তু কোনো বিষয় নেই। বহু কিন্তু বিদেশিরাও কিন্তু সেই পলিসগুলিতে কিন্তু বসবাস করত। এর সাথে সাথে কি তাদের নাগরিক অধিকার কিন্তু ছিল না। অর্থাৎ পলিসগুলিতে সেখানকার নাগরিকের তো অধিকারটা ছিল, কিন্তু এই যে বিভিন্ন যে বা বহু যে বিদেশিরা বসবাস করতো, তাদের কিন্তু কোনো রকমের নাগরিক অধিকারটা কিন্তু ছিল না। তবে সেখানে বসবাসের বিষয়ে তারা সামাজিক স্বীকৃতিটা কিন্তু পেয়েছিল। অর্থাৎ পলিসগুলিতে যে সমস্ত বহু বিদেশিরা আর কি বসবাস করতো, তাদের কিন্তু সেখানে কোনো নাগরিক অধিকার ছিল না, কিন্তু তারা কিন্তু সেখানে বসবাসের জন্য একটা সামাজিক স্বীকৃতি কিন্তু পেয়েছিল। এছাড়াও কি এথেন্সের শাসক বলেছেন যে আমরা বিদেশিদের কোনো শিক্ষা বা দৃশ্য থেকে দূরে সরিয়ে রাখি না। এথেন্সের হবে এখানে, ঠিক আছে? তাহলে এথেন্সের শাসকরা কি বলেছিলেন, যে আমরা বিদেশিদের কোনো রকমের শিক্ষা বা কোনো দৃশ্য থেকে কিন্তু দূরে সরিয়ে রাখি না। 3 নম্বরে রয়েছে, দেখো, যে প্রশাসনে জনগণের অংশগ্রহণ। তাহলে পলিসের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে আরেকটি অন্যতম বৈশিষ্ট্য কি হলো, প্রশাসনে জনগণের অংশগ্রহণ। এখানে কি বলছে যে গ্রিক পলিসগুলিতে নাগরিকরা শাসন পরিচালনায় প্রত্যক্ষভাবে কিন্তু অংশ নিতে পারত। অর্থাৎ কি স্বাধীনভাবে কিন্তু অংশ নিতে পারত। গ্রিক যে সমস্ত নগর রাষ্ট্র বা পলিসগুলি রয়েছে, সেখানে নাগরিকরা শাসন পরিচালনার ক্ষেত্রেও কিন্তু স্বাধীনভাবে অংশ নিতে পারত। এছাড়াও অ্যারিস্টটল তার পলিটিক্স হবে এখানে, ঠিক আছে? পলিটিক্স গ্রন্থে বলেছেন যে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার প্রত্যেকটি নাগরিকের মধ্যে একটা প্রত্যক্ষ আর কি তাদের কিন্তু পরিচয়টা থেকে থাকে। এছাড়াও কিন্তু পলিসের আরো বিভিন্ন কিন্তু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে যে দেখো, অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিক বৈষম্যের ক্ষেত্রে কি বলা যায়, যে গ্রিসের বিভিন্ন নগর রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ছিল। যেমন বলছে, একদিকে যেমন কোরিন্থ
ও মিলেটাসের মানুষ শিল্প ও বাণিজ্যের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করত। অন্যদিকে স্পার্টা, এলিস ও আরবাভিয়ার মানুষ কৃষি, যুদ্ধকর ও মন্দিরের আয়ের ওপর কিন্তু নির্ভরশীল ছিল। তাহলে কি দেখা যাচ্ছে, গ্রিসের বিভিন্ন যে সমস্ত পলিসগুলি রয়েছে বা বিভিন্ন যে নগর রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কি হচ্ছে, একটা অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু বজায় ছিল। ঠিক আছে, তারপরে রয়েছে হচ্ছে যে স্বতন্ত্র। 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে রয়েছে স্বতন্ত্র, অর্থাৎ গ্রিসের প্রতিটি পলিস কিন্তু একে অপরের থেকে স্বতন্ত্র ছিল। প্রতিটি পলিসের নিজস্ব সরকার, সেনাবাহিনী এবং ক্যালেন্ডার থাকতো। তাহলে কি হতো, গ্রিসের যে বিভিন্ন মানে প্রতিটি যে পলিস ছিল সেগুলি কি একে অপরের থেকে স্বতন্ত্র ছিল। প্রতিটি পলিসের জন্য কি ছিল, প্রতিটি পলিসের নিজস্ব সরকার ছিল, নিজস্ব সেনাবাহিনী ছিল, নিজস্ব ক্যালেন্ডার কিন্তু ছিল। এছাড়াও পলিসগুলি প্রতিটির পৃথক পৃথক মুদ্রা ব্যবস্থা এবং মানচিত্র ছিল বলে অনুমান করা যায়। তাহলে সেখানে গ্রিকের পলিসগুলি কি হতো, যে বলা যায় যে গ্রিসের পলিসগুলির প্রতিটি আর কি পৃথক পৃথক আর কি মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ আলাদা মুদ্রা ব্যবস্থা, মানচিত্র, এই সমস্ত কিছু ছিল বলে কিন্তু অনুমান করা হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পলিসগুলিতে পূজা পদ্ধতিও কিন্তু পৃথক হতো। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে কি দেখা যায়, পলিসগুলিতে যে পূজা করার যে পদ্ধতিটা রয়েছে সেই পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু পৃথকতাটা লক্ষ্য করা যায়। তাহলে পলিসের মূলত যে প্রধান প্রধান কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতে আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।